নমস্কার, আমি মেঘ আর তোমরা শুনছো সারপ্রাইজিং টেলস। সারপ্রাইজিং টেলসের সমস্ত গল্প শুনতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ইউটিউব চ্যানেল। পাশে থাকা বেল আইকন প্রেস করতে ভুলো না কিন্তু। আমরা দেখতে পাচ্ছি তোমরা গল্প শুনছো কিন্তু কমেন্টও করছো না এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করছো না। এমনটা করো না প্লিজ। গল্প শুনে গল্প ভালো লাগলে কিংবা খারাপ লাগলে দুটোই আমাদের জানিও কমেন্ট বক্সে। তোমাদের জন্য আজকের বিশেষ গল্প অর্ণব ঘোষের কলমে ডাইনি। আজকের গল্প পাঠ এবং গল্পের সূত্রধারে রয়েছে আমি মেঘ। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্প। ওম তারসমাকুলমিস্তা ভৈরবাকালিকঙ্কৃম মম শাসে প্রভাসিতম অন্তর্দাহে কাচ্ছা দহিকা রক্তমা প্রভা নক্তবীজ অন্তর্চেতনা शमशान नृत्यं रुधिराशना ममे प्रवेशं प्राचीन यमा निःशेषदहा एकात्त साहा। উত্তপ্ত কণ্ঠে মন্ত্রোচ্চারণ করছিলেন দীর্ঘদেহী তান্ত্রিক। পরনে রক্তাম্বর, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত। মহাশ্মশানে মাঝ বরাবর জ্যৈষ্ঠের দাবদাহের রাতের অন্ধকারের সামনের অগ্নি প্রজ্বলিত উষ্ণতায় শরীরের অসংখ্য বিন্দু বিন্দু জলকণা গড়িয়ে পড়ছে। পিছনে হাত জোর করে বসে রয়েছেন একজন বছর ৩০-এর যুবক। লম্বা রোগা ছিপছিপে চেহারা, আধময়লা জামা কাপড়, মুখে দীর্ঘদিনের নাক কামানো খোঁচা দাড়ি, আর চোখে অনিদ্রার ছাপ সুস্পষ্ট। তান্ত্রিকের চেহারায় একটা বিকট হোমড়া চোমড়া ভাব বিদ্যমান। মুখ ভর্তি কালো লম্বা দাড়ি আর লম্বা চুল। তার সামনে একটা পাত্রে রাখা আছে রক্ত। তাতে ভেসে আছে একটা মরা কাকের দেহ, একপাশে রাখা একটা মরার খুলি, আর তার সোজাসুজি আগুনের দাউ দাউ জ্বলন্ত শিখা প্রায় ওপরের দেওয়াল স্পর্শ করছে। মন্ত্রোচ্চারণের মাঝপথে হঠাৎ করে তিনি চোখ বন্ধ করে বিড়বিড় করে কিসব যেন উচ্চারণ করলেন। তারপর নিজের পাশে রাখা কালো ঝোলা থেকে বের করে আনলেন একটা দেশি মদের বোতল। তারপর মরার খুলির মাথার কাছে চ্যাপ্টা অংশটায় অল্প কিছু মদ ঢাললেন। নিজের হাতের তালুতে সামনের পাত্র থেকে 1 ফোঁটা করে রক্ত নিয়ে কি যেন উচ্চারণ করে সেই মদের ওপর 5 বার 5 ফোঁটা রক্ত ফেললেন। তারপর খুলিটা সমেত সেটা আগুনে ছুঁড়ে ফেলে দিলেন। ক্ষুধার্ত আগুন যেন করালভাবে গ্রাস করে নিয়ে উন্মত্ত ভৈরবের মতো নৃত্য শুরু করল। আর তারই সাথে আবারও শুরু হলো মন্ত্রোচ্চারণ। अग्निशिखान्तर्वेदना चण्डमुण्डा कालरात्रि मृत्युमन्त्रा शान्तछाया रक्ततृष्णा अमरचेतना मांसपेशी शिराय विष अधिकार ममे प्रेत शक्ति शांति कल्प मृत्यु मम चेतना प्रेत माता स्वाहा। মন্ত্রোচ্চারণের সাথে সাথে এরপর সেই রক্ত এবং কাকের মৃতদেহ পূর্ণ পাত্রটা আগুনের শিখার ওপর তুলে ধরলেন। উষ্ণতার আঁচে রক্ত কিছুক্ষণের মধ্যেই ফুটতে শুরু করলো, কিন্তু তারই মধ্যে তান্ত্রিক স্থির হাতে পাত্র দৃঢ়ভাবে ধরে আছেন। বেশ কিছুক্ষণ পর
কাকের মৃতদেহ পুড়তে শুরু করলো। তারই সাথে একটা আঁশটে পোড়া গন্ধ বেরোতে শুরু করলো। ধীরে ধীরে মন্ত্রোচ্চারণ থামালেন তিনি। কয়েক মুহূর্তের চাপা নিস্তব্ধতা, আগুনের মর্মর ধ্বনি ছাড়া কিছুই কানে আসছে না। হঠাৎই গভীর অন্তঃসার শূন্যের মধ্যে থেকে একটা গোঙানিমূলক মেয়েলি কণ্ঠ চারিদিকের দেওয়ালে প্রতিধ্বনিত হতে লাগলো। কি চাই তোর? কেন জাগালি আমায়? শক্তি চাই, তাকে জাগানোর শক্তি চাই। তাকে জাগাতে চাইছিস কেন? তুই জানিস তাকে জাগানোর অর্থ কি? মরক লাগবে, মহামরক। সাক্ষাৎ কাল রাত্রি নেমে আসবে। তাই তো চাই। 20 বছর আগে যে ঘৃণ্য অন্যায় কাজ হয়েছিল তার শোধ চাই আমি। তাকে জাগানোর একাধিক প্রক্রিয়া আছে, তুই কোনটা প্রয়োগ করতে চাস? অদৃশ্য অন্ধকারের উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ চুপ করে থাকলেন তান্ত্রিক। একবার পিছন ফিরে যুবকের দিকে তাকালেন। যুবক মাথা নিচু করে কেবল ঘাড় নেড়ে সম্মতি জানালো। এরপর তিনি আবার সামনের দিকে ফিরে অজানার উদ্দেশ্যে বললেন, অনন্ত কদহিকা শত্রু চাই। বেশ, তাই হবে। প্রদান করলাম শিলাখণ্ড, ওতে আমার ভোগ রেখে দিবি। বেশ, তবে তাই হবে। এবার আমায় বিদায় দে। অন্ধকারের ধ্বনি ধীরে ধীরে ক্ষীণ হয়ে অন্ধকারেই মিলিয়ে গেল। তান্ত্রিক তখনই আগুনের ওপর থেকে নামিয়ে আনলেন পাত্রটাকে। একটা চাপা মৃদু হাসি হাসতে হাসতে বোতলের বাকি মদটা ঢক ঢক করে গলাদ্ধকরণ করলেন। তারপর আগুনের ওপর বেশ কিছুটা ছিটিয়ে আগুন নেভালেন। কালচে হয়ে থাকা ভস্যের মধ্যে থেকে বেরিয়ে এলো একটা সাদাটে চৌকোনো প্রস্তরখণ্ড। তার মধ্যে লাল রং দিয়ে অঙ্কিত করা একটা জ্যামিতিক চক্রাকার চিহ্ন। একটা জবা ফুল প্রস্তরখণ্ডের ওপর নিজের বাম হাতের তর্জনী এবং কনিষ্ঠ দিয়ে চেপে ধরে তিনি চোখ তুলে বিড়বিড় করে কি যেন বললেন। যুবকটি পিছনে বসে বসে এই সমস্ত অলৌকিক কাণ্ডকলাপ দেখছিল। এরপর তান্ত্রিক হঠাৎই বেশ জোরালো অট্টহাসি দিয়ে প্রস্তরটি যুবকের দিকে এগিয়ে দিয়ে বললেন, আজ রাতে আমার জন্য পচা শোল মাছের ঝোল আর গলা ভাতের ব্যবস্থা করতে বলেছিলাম, করা আছে তো? যুবকটা প্রস্তর খণ্ডটা ধরে নেড়ে চেড়ে ঘাড় নাড়িয়ে বুঝিয়ে দিল, হ্যাঁ আছে। তার চোখ মুখের চাহনিতে বেশ একটা অবিশ্বাসের ছাপ দেখে তান্ত্রিক আবার হাসতে হাসতে বললেন, ভয় নেই, ভয় নেই। কাল রুদ্রতান্ত্রিকের বয়স 50 পেরোলেও তার কার্য নির্ভুল, তুমি বিশ্বাস রাখতে পারো। এবার চলো, তোমাদের বাড়ির পিছনের বাগানটায় চলো। ওরা দুজন উঠে হাঁটতে লাগলো। শুধু আড়ালের একটা শুকনো গাছের ডালে একটা সরু রোগা লিকলিকে হাত এসে বসল। কেউ এতক্ষণ ধরে আড়াল থেকে তাদের লক্ষ্য করছিল। কিরে, ফুল দেখবি তো? আয়, ভয় নেই, কাছে আয়, কাছে আয়। ছোট বাচ্চা বোবা মেয়েটা নিজের জামার খুঁট ধরে দাঁড়িয়েছিল, কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে আছে সামনের মহিলার দিকে।
কিরকম অস্বাভাবিক দেখতে সে মহিলাকে। লম্বাটে শুকনো মুখ, পরনে লম্বা কালো কাপড়ের মতো কি যেন একটা, ধূসর লম্বা খোলা চুল, নাকে একটা জং ধরা নোলক, মুখে 2 কান পর্যন্ত চওড়া হাসি। সরু লিকলিকে হাতের ইশারায় মেয়েটা এগিয়ে যেতে ভয় পাচ্ছে। মহিলা দাঁড়িয়ে আছে বাগানের মধ্যে, চারপাশে নানা রকম ফুলের বাহার। বাগান করার খুব শখ, কিন্তু তার এই বিকট রূপের জন্য গ্রামের কেউ তাকে দেখতে চায় না। কেউ কেউ তো তাকে আবার বিশেষ নামেও ডাকে, ডাইনি। হ্যাঁ, সালটা 2000 হয়ে গেলেও এখনো এই বিশ্বাসগুলো রন্ধ্রে রন্ধ্রে বসে রয়েছে। তাই তো গ্রাম থেকে অদূরে এই আলাদা ছোট্ট কুঁড়ে ঘরে নিজেকে সেঁধিয়ে রেখেছে মহিলা। মেয়েটা এখনো ভাবছে সে এগোবে কিনা। মনের মধ্যে ফুল পাওয়ার বড্ড ইচ্ছে হচ্ছে তার। সাদা সাদা লাল লাল ফুল তার যে খুব প্রিয়। কিন্তু সামনের মহিলাকে দেখে তার ভীষণ ভয় করছে। মহিলা আবার হাতের ইশারায় তাকে ডেকে বলল, কি হলো বুচ্চি? আয়, ভয় কি? এই দেখ, সাদা সাদা ফুলগুলো কত সুন্দর। এগুলো আমার বাগান ছাড়া আর কোথাও ফোটে না। আয় আয়, যেটা পছন্দ এসে নিয়ে যা। ছোট্ট মেয়েটা সবেমাত্র নিজের মনের ওপর ভরসা করে 2 পা এগিয়ে, এমন সময় পিছন থেকে একটা হাত এসে ধাক্কা দিল এবং তাকে কোলে তুলে নিল। এই, কতবার বারণ করেছি তোমাদের যে এই দিকে আসবে না? তুমি জানো না? তাও কেন এসেছো? আর একবার এলে কিন্তু। হঠাৎ করে লোকটা যেন থেমে গেল। মাথার মধ্যে কি যেন ঘুরছে তার। মধ্যবয়সী শান্ত শানিত চোখ দুটো চশমার কাঁচের ভেতর থেকে যেন জলজল করে উঠল। মুহূর্তে আবার ভুল পাল্টে বাচ্চাটাকে জিজ্ঞেস করল, ফুলগুলো পছন্দ হয়েছে তোর? আধো আধো ভঙ্গিতে ঘাড় নেড়ে মেয়েটাকে হ্যাঁ জানালো সে। কোল থেকে নামিয়ে লোকটা বলল, ঠিক আছে ঠিক আছে, যাও, ভয় নেই, নিয়ে এসো। মেয়েটার মুখে একটা মিষ্টি হাসির রেশ ফুটে উঠল। সে অভয় পেয়ে দৌড়ে একটা সাদা ফুল তুলে ছুটতে ছুটতে চলে এলো লোকটার কাছে। এই সম্পূর্ণ সময়টা সামনে দাঁড়িয়ে থাকা মহিলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছিল সামনের লোকটার দিকে। লোকটার মাথায় কি যেন চলছে, তবে কি প্যাচ চলছে সেটা বোঝা যাচ্ছে না। ফুল নিয়ে ঘরে ফিরে আসার সময় মেয়েটাকে কোলে তুলে সে বলল, চলো আমাদের বাড়িতে আপাতত চলো। বাবা তো নদীতে গেছে, তাই না? মহিলা দেখল বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে ভুলিয়ে ভালিয়ে গল্প বলতে বলতে লোকটা নিজের বাড়ির দিকে নিয়ে গেল। একটু পরেই নিজের বাড়িতে এসে লোকটা প্রথমেই মেয়েটার হাতে একটা ছোট্ট লজেন্স ধরিয়ে দিল। পছন্দের ফুল আর লজেন্স পেয়ে মহানন্দে নিজের মনে বাইরের বারান্দায় খেলছিল সে। এই কাকু তার চেনা লোক, বাবার সাথে অনেকবার দেখেছে সে। অবিবাহিত সংসারহীন এই মানুষটা একরকম একলাই থাকে এই ঘরে। গুটি গুটি পায়ে মেয়েটার চোখের আড়ালে নিজের ঘরের টেলিফোন থেকে একটা ফোন করতে লাগলো। বেশ কয়েকবার রিং হওয়ার সাথে সাথে ওপাশ থেকে একটা বেশ গম্ভীর কণ্ঠের আওয়াজ শোনা গেল। হ্যালো। হ্যালো, আমি রামরতন বলছি। বলো, কিছু উপায় ভাবলে? তার আগে বলুন দেখি, আপনি কিছু পেলেন কি না? কি পাবো? পাড়ার অবস্থা তো দেখতেই পাচ্ছ। এই মাসে ছেলেগুলোকে বসিয়ে রেখে মায়না দিয়েছি। শহর থেকে ক্রমাগত বরুণদা ফোন করছে। এইভাবে এত প্রেসারাইজ করলে আমি তো শেষ হয়ে যাব। কথাটা শুনেই রতনবাবু খিকখিক করে হেসে উঠল। ওপাশ থেকে এবার একটা ধমক শোনা গেল।
তোমার সাহস তো কম নয়। আমার এই দুর্দিনে তুমি দাঁত কেলাচ্ছ। মাফ করবেন, আসলে একটা কথা ভেবে হাসছিলাম। বলছি, এই বছর 7 হলে কেমন হবে? আপনার বরুণদাকে একটু জিজ্ঞাসা করুন না। কি 7 বছর? কিসব বলছো? এ তো অনেক দাম হবে, পেয়েছো নাকি? পেয়েছি তো নিশ্চয়ই, না হলে আর জিজ্ঞেস করছি কেন? এই এই বলছি, কে সেটা? সেটা পরে বলবো খন। আপনার বিপদের দিনে শুধু সাহায্যই করছি না, বরং বাড়তি মুনাফা দিচ্ছি। এই ক্ষেত্রে কিন্তু আমার কাটমানিটা একটু বেশি লাগবে। সে ঠিক আছে, কিন্তু বাচ্চাটাকে? আপনি ফোন রাখুন, আমি এক্ষুনি নিয়ে আসছি। বেশ বেশ। আর শোনো, ওই পিছনের জঙ্গলের যে রাস্তা আছে সেটা দিয়ে এসো, বুঝলে? ওদিকে লোকজন কম থাকে। কোনো উত্তর না দিয়ে ফোনটা কেটে দিল রামরতন বাবু। বাইরের বারান্দায় দড়িতে টাঙানো সারি সারি জামাগুলো ধরে খেলছিল মেয়েটা। তাকে ডেকে মিষ্টিভাবে হেসে বলল, রানী, আমি একটু চন্দ্র কাকুর বাড়ি যাব। তুই থাকবি না যাবি আমার সাথে? সে জানত এই প্রশ্নের উত্তর না আসবে না। চন্দ্রনাথবাবুর বাড়ির অ্যাকোরিয়াম রানীর খেলার বিশেষ সহযোগী। মাছের আনাগোনা দেখতে দেখতে ঘন্টা পার করে দেয় শুধু। কাজে আশানুরূপ হাসি আর ঘাড় নেড়ে হ্যাঁ জানিয়ে দিল সে। তাকে কোলে নিয়েই রামরতনবাবু পথ ধরল চন্দ্রনাথ শাসমলের বাড়ির দিকে। পিছনের জঙ্গলের রাস্তা নয়, সামনের জনমানবপূর্ণ সোজা রাস্তা। খুব স্বাভাবিকভাবেই লোকজনের চোখে পড়ল তাদের দুজনকে, আর চোখে পড়ল রানীর হাতে শক্ত করে ধরে রাখা সেই সাদাটে ফুলটা। আজ অফিসের শেষ বিকেল। পল্টনের চায়ের দোকানে আজকের শেষ কোঠা পূর্ণ করছিলেন বিশ্বনাথ বাবু। বয়স আন্দাজ 50 মতো হবে। অবিবাহিত এবং একলা মানুষ। দীর্ঘ 30 বছর যা কামিয়েছেন তাই দিয়ে বাকি জীবনটা হেসে খেলে কেটে যেতে পারবে। এক ভাই আছে তার, কিন্তু সে থাকে বিদেশে। এমন সময় অফিসের ম্যানেজার অভিরূপ বাগচি এসে দাঁড়ালো ওনার সামনে। ছেলেটার বয়স 35-এর কাছাকাছি হবে, কিন্তু বয়সে ছোট হলেও যেহেতু পদে বড় তাই সবসময় উঠে দাঁড়ান তিনি। কিন্তু অভিরূপও তাকে যোগ্য সম্মান দিয়ে বসতে অনুরোধ করে। দুই পক্ষের এই মিউচুয়াল সম্মান প্রদর্শন আজকের দিনে দাঁড়িয়ে খুবই বিরল। আবার দুটো চায়ের অর্ডার দিয়ে অভিরূপ প্রশ্ন করল, তাহলে আজকে তো আপনার শেষ, কিছু প্ল্যানিং আছে ভবিষ্যতের? না না, সেরকম কোনো প্ল্যানিং নেই। তবে ইচ্ছে আছে কলকাতায় আর থাকবো না, ঠাকুরনগরের ওইখানেই চলে যাব ভাবছি। ঠাকুরনগর? আমার আদি বাড়ি ওখানে। হো, তাই নাকি? আমি তো ভাবলাম আপনি বাই বর্ন ক্যালকেসিয়ান। বাই বর্ন কিনা জানি না, তবে বাই হার্ট অবশ্যই। তো ওখানে কি করবেন? বাড়ি বানাবেন নাকি? না না, আমার ইচ্ছে যদি কোনো ফাঁকা বাড়ি পাই তো ভালোই হয়, কিনে নেব। একটু শুনশান ফাঁকা হবে, নিরিবিলি হবে। বুঝতেই তো পারছেন, একলা মানুষ। অবসর সময় ওই একটু একটু বই পড়বো আর একটা চাকর হলেই হয়ে যাবে। ইতিমধ্যে চা এসে গেল। চায়ে চুমুক দিয়ে অভিরূপ বলল, আপনি বললে আমি আপনাকে আমার বাড়িতে থাকার ব্যবস্থা করে দিতে পারি। হ্যাঁ, চাকরও পেয়ে যাবেন। আর আমার বাড়িটা একটু নিরিবিলিতে। আমার মা একটু আলাদা থাকতে পছন্দ করতেন, কাইন্ড অফ ইন্ট্রোভার্ট। কিন্তু আপনার কোনো রকম অসুবিধা হবে না। বাহ, সে তো খুব ভালো হলো। তাহলে কষ্ট করে ওখানে নেমে আর হাতরে খুঁজতে হবে না, সোজা আপনার বাড়ি গিয়ে উঠছি। তবে আমি আপনার সাথে কাল যাচ্ছি, পরশু চলে আসব। তারপর আপনি আমার বাড়িতে আয়েশ করবেন। তা বলছি কি, কত কি দিতে হবে সেটা ঠিক করে নিলে কি ভালো হতো না? আপনি আবার এসব বিষয়ে কবে থেকে ফর্মাল ভাবা স্টার্ট করলেন? আগে তো করতেন না। আগে বাড়ি তো দেখুন,
তারপর না হয় যা ভালো মনে হয় দেবেন। চা পান করে বিশ্বনাথবাবু জোড়াজুড়ি করা সত্ত্বেও অভিরূপ চায়ের দাম মিটিয়ে দিয়ে বলল, আরে কোম্পানির তরফ থেকে শেষ চাটা না হয় আমিই খাওয়ালাম। কাল সকাল 10টার মধ্যে রেডি থাকবেন, আপনার বাড়ি থেকে পিক আপ করে নেব। কোনোরূপ উত্তরের অপেক্ষা না করে অভিরূপ হন্তদন্ত হয়ে হাঁটতে হাঁটতে চলে গেল। সত্যি ছেলেটা তার ম্যানেজার হয়েও এত সম্মান প্রদর্শন করে যে মাঝে মাঝে বিশ্বনাথবাবুর চোখে জল আসে। পরের দিন সকালে ঠিক 10টার সময় অভিরূপ ওনাকে গাড়িতে তুলে নিল। এখান থেকে ঘন্টা 2-এর পথ। আর 5টা সাধারণ গল্প করতে করতে তারা পৌঁছে গেল ঠাকুরনগর। খুব একটা অজপাড়া গ্রাম নয়, তবে মোটামুটি একটা ভালোই গ্রাম্য ভাব আছে। বেলা 12:30টার সময় যখন গ্রামের পুলিশ ফাঁড়ি পার হচ্ছিল তারা, তখন ইন্সপেক্টর ভোলানাথ বাবুর সাথে তার দেখা। ওনার সাথে আবার অভিরূপের খুব খাতির। তাকে দেখেই গাড়ি থামিয়ে দিল অভিরূপ। জানলার সামনে এসে ভোলানাথবাবু উৎসাহের সাথে জিজ্ঞেস করল, বাবা, বহু বছর পর তো গ্রামে এলেন মশাই। তো ইনি কে, বন্ধু নাকি? একরকম বন্ধুও বলতে পারেন। আমার অফিসের কলিগ, রিটায়ার্ড পারসন, একটু নিরিবিলিতে বাড়ি খুঁজছিলেন, তাই ভাবলাম আমার বাড়িটা অফার করি। ও বাবা, আপনি একেবারে এত বছর পর সোজা ভাড়াটে নিয়ে এসে হাজির। এই ভাড়াটে না, উনি কিনবেন, উনি মালিক হবেন। ওরে বাবা রে বাবা, বেশ বেশ, তাহলে গ্রামে একজন নতুন প্রতিবেশী বাড়লো বলুন। বলছি, উনি তো একটু একলা থাকতেই চাইছেন বলছো, তো তুমি আজ রাতে না হয় চলে এসো, অনেকদিন তো বসা হয় না। না না, এসে কি, উনি সবে এলেন আজকে তো। বিশ্বনাথবাবু তার কাঁধে মৃদু চাপড় মেরে বললেন, কোনো অসুবিধা নেই, তুমি তো সন্ধ্যা অবধি আছো, আমি রাতটা একাই কাটাতে চাই একটু। তুমি নিশ্চিন্তে জলসায় যেতে পারো। আপনি শিওর তো? 100% শিওর। ভোলানাথবাবু যেন হাতে আকাশের চাঁদ পাওয়ার মতো বললেন, ব্যাস, বাড়ির মালিক হুকুম দিয়ে দিয়েছেন যে রাতে থাকা যাবে না, তাহলে তো রাতে আমার বাড়ি ফাইনাল। ঠিক আছে, ঠিক সন্ধে 8টা। হালকা হেসে ঘাড় নেড়ে ওরা দুজনে এগিয়ে গেল অভিরূপের বাড়ির দিকে। মাঝারি আকারের একটা বাড়ি, কিন্তু সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে মাটির তৈরি। একতলা, টিনের চাল, ভিতরটা পরিপাটি করে সাজানো গোছানো। একটা খাট, আর একদিকে একটা ছোট্ট আয়না সহ টেবিল রাখা। বাইরে খাবারের টেবিল, দক্ষিণে খোলা জানলা, সবকিছু টিপটপ। কেমন লাগছে বাড়িটা। ওহো, আজকে চাকরটা আসবে না, ওকে রাতে বলে আসবো। ব্যাটা আবার ফোন রাখে না যে বলবো। দুপুর আর রাতে বাইরে খেয়ে নিতে হবে। আরে সে ঠিক আছে, কিন্তু তোমার এরকম একটা বাড়ি আছে জানলে মাঝে মাঝে আগেই ছুটি কাটাতে আসতাম। দারুণ একেবারে। কিন্তু আমার স্পেশালি ভালো লেগেছে ওই বাইরের বাগানটা, তবে অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যাবে, ওটা বরং আমি ঠিক করে নেব। আচ্ছা, তুমি এবার বলো তো কত কি দিতে হবে? আমি যখন মাঝে মাঝে আসবো তখন একটু ভাড়া দিতে হবে। হাসতে হাসতে সারাটা দিন এরকম গল্পেই কেটে গেল। রাতে ঠিক 7:30টার সময় অভিরূপ বেরিয়ে গেল। বিশ্বনাথবাবু রাতের খাওয়া দাওয়া সেরে সবে ঘরে ঢুকেছেন এমন সময় পিছন থেকে একটা ঘনা বৃদ্ধ কণ্ঠ শুনতে পেলেন, বাড়িটা ছেড়ে দে, আজ রাতেই চলে যা, পালা পালা এখান থেকে, নয়তো। কি? কিন্তু কেন? বুড়ির চোখে মুখে হঠাৎ একটা রাগ দেখা দিল। সে ঝাঁঝিয়ে উঠে বলল, তোকে কোনো কৈফিয়ত দিতে পারবো না আমি। যা বলেছি শুনলে শোন, তোর মঙ্গলের জন্যই বললাম, না শুনলে মর, সব গিয়ে মর, ছাড়খাড় হয়ে যাক সবকিছু, দেখে আমার চক্ষু জোড়াক। বুড়ি আর সেখানে দাঁড়ালো না। নিজের মনের মতোই আস্ফালন করতে করতে হন্তদন্ত হয়ে গাঢ় নিকষ কালো অন্ধকারের দিকে এগিয়ে যেতে লাগল। বিশ্বনাথবাবু দেখলেন অমানিসার কালরাত্রির মতো বুড়ি ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে
রাতের গাঢ় অন্ধকারে। মাথা কি খারাপ হয়ে গেছে তোমার? তুমি রানীকে নিয়ে এসেছো, তাও সবার চোখের সামনে দিয়ে। আস্তে আস্তে, একবার ওর হাতের ফুলখানা দেখুন। চন্দ্রনাথ বাবু অ্যাকোরিয়ামের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে রানীর হাতে লক্ষ্য করলেন একটা সাদা ফুল। প্রথমটায় কিছুটা বুঝতে না পারলেও হঠাৎ বুঝতে পারলেন এই ফুলটা ওই ডাইনির বাগান থেকে তুলে আনা। একদম ঠিক ধরেছেন। এবারে বুঝতে পারছেন কেন আমি ওকে সামনের রাস্তা দিয়ে সবার চোখের সামনে দিয়ে এনেছি? আপনি বলুন, এই গ্রামের লোক কাকে বিশ্বাস করবে, আপনাকে নাকি ওই ডাইনিকে? তবু ওইটুকু বাচ্চা মেয়ে, তাছাড়া সুবোধের জন্য তো খারাপ লাগছে, শুধুমাত্র ব্যবসার জন্য। রামরতনবাবু বুঝতে পারলেন যে চন্দ্রনাথ বাবুর মনের মধ্যে একটা দোলাচল চলছে, কিন্তু সে জানে শিশুর কতখানি মূল্য আছে। তাই শুরু হলো কুমন্ত্রণা। ওকে না হয় কিছু বাড়তি দিয়ে দেবেন, গরিব মানুষ টাকা পেলেই নির্ঘাত খুশি হয়ে যাবে। আর সব থেকে বড় কথা, কোনোদিনও আসল ঘটনা তো জানবেই না। তুমি নিশ্চিত? 100%। তাহলে কাজ শুরু করে দিই। এরপর আর কোনো জবাব না দিয়ে চন্দ্রনাথ বাবু রানীকে কোলে তুলে নিলেন। তার গাল দুটো টিপে জিজ্ঞেস করলেন, তোমার খিদে পেয়েছে রানী? রানী ঘাড় নেড়ে হ্যাঁ বললে চন্দ্রনাথ বাবু ওনাকে নিয়ে একটা ঘরে গেলেন। তারপর ভিতর থেকে দরজাটা বন্ধ করে দিলেন। বাইরে দাঁড়িয়ে থাকা রামরতন বাবুর মুখে একটা পৈশাচিক হাসি দেখা দিল। সে বুঝে গেছে এর অর্থ কি। যত বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে এগোচ্ছে, ততই মেঘের আনাগোনা বৃদ্ধি পাচ্ছে। সন্ধ্যার ধূসরতা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে গুরুম গুরুম শব্দ শুরু হতে থাকে। রাতের প্রথম আধার নামতে না নামতেই শুরু হলো বৃষ্টি। একটা ছোট্ট সাউন্ড সিস্টেমে হালকা সুরে গান বাজছিল, আর সবেমাত্র মদের গ্লাসটা নিয়ে বসেছেন চন্দ্রনাথ বাবু এবং রামরতন বাবু। এমন সময় দরজায় বেশ জোরে জোরে টোকা পড়ল। দরজা খুলে দিতেই প্রায় হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে এলেন একজন মাঝ বয়সী লোক। পরনে লুঙ্গি আর গেঞ্জিটা পুরো ভিজে চপচপে হয়ে আছে। তার সারা শরীর জলে ভিজে গেছে। সে হাত জোর করে বলছে, চন্দ্রবাবু, আমার মেয়েটাকে পাচ্ছি না বাবু। ও তো কথা বলতে পারে না বাবু। আপনি যদি একটু দেখেন খুব ভালো হয়। কি এসব কি বলছো? দুপুরেই তো আমাদের এখান থেকে খেয়ে গেল। আপনাকে কিছু ভাবতে হবে না, আমি রানীর খোঁজ লাগাচ্ছি এক্ষুনি। ঠিক আছে রামরতন, তুমি এখনই। সাউন্ড সিস্টেমের গান বন্ধ করে দিয়ে হন্তদন্ত হয়ে বেরিয়ে গেল রামরতন বাবু। ঘরের মেঝের মধ্যেই কান্নায় ভেঙে পড়ল সুবোধ মাঝি। চন্দ্রনাথ বাবু তার কাঁধে হাত রেখে সামাল দিতে দিতে বললেন, চিন্তা করো না, আমি কথা দিচ্ছি রানীকে খুঁজে বের করবই। একটু একটু করে সময় যত পার হচ্ছে, ততই যেন উৎকণ্ঠা বাড়তে থাকছে। প্রায় 1.5 ঘন্টা পর বিষণ্ণ মুখে প্রবেশ করল রতনবাবু। তাকে দেখা মাত্রই দ্রুত সুবোধ মাঝি তার হাতে পায়ে ধরে জিজ্ঞেস করল, বাবু, আমার মেয়েটাকে পেলেন বাবু? হ্যাঁ, আমার মেয়েটাকে পেলেন? আমার মেয়েটা কোথায়? বৃষ্টি ভেজা দুটো হাত দিয়ে রামরতনবাবু এগিয়ে দিল দুটো জিনিস। দুটো দেখেই সুবোধ হাউ হাউ করে কান্নায় ভেঙে পড়ল। তার হাতে ধরে রাখা রক্ত ভেজা রানীর জামা এবং ফ্রক, আর ওই সাদা ফুল। ঘরের মধ্যে একটা চাপা নীরবতা বিরাজ করছে। কেবল সুবোধবাবুর টুকরে টুকরে কান্না ছাড়া কিছুই কানে আসছে না কারো। বেশ কিছুক্ষণ পর চন্দ্রনাথ বাবু জিজ্ঞেস করলেন,
কোথায় পেলে এই জিনিস? এই ফুল দেখেও বুঝতে পারছেন না যে এটা কোথাকার জিনিস? তারই বাড়ির পিছনের মাটিতে পুঁতে রাখা ছিল। মাটিটা দেখে সন্দেহ হয়েছিল, আড়ালে গিয়ে একটু মাটি সরাতেই দেখতে পেলাম পাশে ফুলটা রাখা ছিল। কথাটা শোনার সাথে সাথেই সুবোধ মাঝি দাঁতের দাঁত পিষে বলে উঠল, সালি, আমি খুন করে ফেলবো মাগিকে। কারোর উত্তরের অপেক্ষা না করে সে হন্তদন্ত হয়ে বৃষ্টির মধ্যে ছুটে বেরিয়ে গেল। রামরতনবাবু তার বেরিয়ে যাওয়ার পরেই ফিক করে হেসে বললেন, কি কি বলেছিলাম আপনাকে? সমস্ত গ্রামের লোককে জানিয়ে দাও, সবাই যেন ওই বাড়ি ঘেরাও করে। ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, যা জায়গা এসব কথা আগুনের মতো ছড়িয়ে পড়বে। হলো তাই। কিছুক্ষণের মধ্যেই চন্দ্রনাথ বাবু দেখলেন গ্রামের লোকজন একসাথে বৃষ্টির মধ্যে লাঠি হাতে মোটামুটি একটা বড় দল বেঁধে তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তাদের সামনে সুবোধ মাঝি দাঁড়িয়ে বলছে, আমি চাই আপনি এর বিহিত করুন। আমার মেয়েকে তো আমি আর পাবো না, কিন্তু ওই ডাইনিকে কিছুতেই ছাড়বো না। বেশ বেশ, তোমরা সব এগিয়ে যাও, আমি তোমাদের সাথে আসছি। আজকের রাতই হবে ওই ডাইনির জীবনের শেষ রাত। কথাটা শোনা মাত্রই গ্রামবাসীর দল একসাথে সমস্বরে চিৎকার করে উঠল। রামরতনবাবু চোখের ইশারায় কি যেন একটা বুঝিয়ে দিলেন। গ্রামের শেষ দিকটা বেশ ভালোই নিরিবিলি। বৃষ্টির তেজ ক্রমশ বাড়তে থাকছে। একটা বড় হাঁড়ির মধ্যে ভাত ফুটছে। ঘরে তার ছোট্ট 10 বছরের ছেলেটা মেঝের মধ্যে পাথর দিয়ে কি সব আঁকিবুকি কাটছে। এমন সময় মহিলা বাইরে থেকে বেশ ঘন ঘন চিৎকারের আওয়াজ শুনতে পেল। জানলা দিয়ে দেখল দূর থেকে এক ঝাঁক কালো কালো লোক কিলবিল করতে করতে তাদের বাড়ির দিকে এগিয়ে আসছে। বিষয়টা বুঝতে বাকি রইল না তার। মনের ভেতর একটা অশনি সংকেত বাজছে। তাড়াতাড়ি নিজের ছেলেটাকে কাছে টেনে নিয়ে সে বলল, মাকে ভালোবাসিস তো তুই? ছেলেটা ঘাড় নেড়ে হ্যাঁ বলল। সাথে সাথে ছেলেটাকে জড়িয়ে ধরে আদর এবং চুমুতে ভরিয়ে দিয়ে সে বলল, পালিয়ে যা, এখান থেকে পালিয়ে যা। আর শোন, আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব। ছেলেটা আবার হ্যাঁ বলল। এখন তার চোখ ছলছল। সে বুঝতে পারছে কি হতে চলেছে। দৌড়ে পেছনের দরজা দিয়ে যখনই পালাতে যাবে, সাথে সাথে মহিলা আবার তাকে পিছু ডেকে বলল, আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব। শেষ মুহূর্তে আবার সে মাকে এসে জড়িয়ে ধরল। মায়ের চোখেও জল। তারপর নিজের থেকে একরকম জোর করে ছেলেকে ছাড়িয়ে বলল, যা যা, আর দেরি করিস না, পালিয়ে যা। আর আর একদম পিছন ফিরে তাকাবি না। এরপরই ছেলেটা ঊর্ধ্বশ্বাসে বৃষ্টির মধ্যেই পিছনের দরজা থেকে পালিয়ে গেল। তারও এখন কান্না পাচ্ছে, ভীষণ কান্না পাচ্ছে। কিছু দূর এগোতেই একটা দড়াম করে শব্দ হলো। থমকে দাঁড়িয়ে পড়ল ছেলেটা, স্নায়ু শক্ত রাখলো নিজে। কিছুতেই সে পিছন ফিরে তাকাবে না। তারপরে শুনতে পেল মায়ের তীব্র চিৎকারের ধ্বনি, আর তারপর আগুনের মর্মর শব্দ। বৃষ্টি আর মেঘের গর্জনের সাথে মিলেমিশে যাচ্ছে মায়ের চিৎকার এবং তাদের জয়ধ্বনি। জীবিত পুড়িয়ে মারা হচ্ছে তার মাকে। ডুগরে ডুগরে কেঁদে উঠল ছেলেটা। তার সাথে লোকজনের তীব্র জয়োল্লাস। মনে মনে ভাবল, এরা মানুষ না জানোয়ার। চোখের জল ফেলতে ফেলতে দাঁতের দাঁত চিপে ফের শুরু হলো দৌড়। পিছনে পড়ে রইল মায়ের মিলিয়ে যেতে থাকা আর্তনাদের করুণ সুর। জঙ্গল পেরিয়ে দৌড়তে দৌড়তে সে এসে পৌঁছল ঠাকুরনগর স্টেশনে। একটা ট্রেন দাঁড়িয়েছিল। মুহূর্তে সিগন্যালটা সবুজ হতেই হর্ন মারল। ব্যাস, কি মনে হতেই ছেলেটা দ্রুত ট্রেনে চেপে বসল। বাইরের আকাশ থেকে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। ফাঁকা ট্রেনের কামরার ধারে বসে বসে সেই দৃশ্যই দেখছিল সে। মনের ভেতর একটা চাপা রাগ
কষ্ট, ক্ষোভ, বেদনা মিলিয়ে মিশিয়ে যাচ্ছে। দু চোখ দিয়ে গড়িয়ে পড়তে থাকছে জল, বৃষ্টির জলের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। শীতল হাওয়ায় ধীরে ধীরে চোখ বন্ধ করলো ছেলেটা। ওর মনে হলো মা যেন তার কানে কানে বলে যাচ্ছে, সায়ক, ফিরে আসবি তো বাবা? আমি কিন্তু তোর জন্য অপেক্ষা করব। প্রায় ধড়ফড় করে ঘুম থেকে উঠে বসলো অভিরূপ। আশেপাশে তাকিয়ে পরিবেশটা বেশ অচেনাই ঠেকল। কিছুটা ধাতস্থ হতে মনে পড়ল গতকাল রাত্রে ভোলানাথ বাবুর বাড়িতে সে আশ্রয় নিয়েছিল। এই বাড়ি ওনারই। কাল রাতে মদের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছিল। একটু পরেই ঘরে চায়ের কাপ হাতে নিয়ে প্রবেশ করলেন ভোলানাথ বাবু। গুড মর্নিং। তা কাল রাতে ঘুম ঠিকঠাক হয়েছিল তো? হয়েছে ভালোই। আপনি এত ভালো মাংস রান্না করতে পারেন জানা ছিল না, যার জন্য একটু বেশি খেয়ে ফেলেছি। হ্যাঁ, সে আর বলতে। যাকে শুনুন, কথা আছে। ওই যে রবি সকালে দুধ দিতে এসেছিল, এসে বলল আপনার বাড়ির ওই লোক নাকি হাজার ডাকাডাকি করার পরেও দরজা খুলেনি। হ্যাঁ, সে কি? এই জন্যই তো বলছি, চাটা খেয়ে একবার দেখে আসুন তো দেখি। যতটা সম্ভব চা গলাধ্যকরণ করে অভিরূপ হাঁটা লাগালো তার বাড়ির দিকে। নিজের বাড়ির সামনে এসে সে যখন দেখল বাইরের বাগানের প্রত্যেকটা ফুল শুকিয়ে মরে গেছে, ভিতর থেকে এখন একটা উটকো পচা গন্ধ বেরোচ্ছে। বাইরে থেকে দরজায় মৃদু আঘাত করে বেশ কয়েকবার ওনার নাম ধরে ডাকল সে। বিশ্বনাথ বাবু, বিশ্বনাথ বাবু, আপনি আপনি ঠিক আছেন? ভিতর থেকে কোনো আওয়াজ এলো না। একরকম বাধ্য হয়ে দরজা ভাঙল অভিরূপ। হুমড়ি খেয়ে ভিতরে ঢুকে সে যা দেখল তাতে তার স্তম্ভিত হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তার সামনে কড়িকাঠ থেকে ঝুলছে বিশ্বনাথ বাবুর দেহটা। না, শুধু দেহ বললে ভুল হবে, তার অর্ধনগ্ন দেহটা। ঊর্ধ্বাঙ্গ অনাবৃত, নিম্নাঙ্গে একটা সাদা ট্রাউজার। চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসছে, জিভটা প্রায় লম্বা হয়ে থুতনির কাছে ঝুলছে। সেখান থেকে কষ বেরিয়ে পড়ছে তার বুকে। সমগ্র ঘরটা অগোছালো হয়ে আছে। সারা রাত ধরে কেউ যেন তাণ্ডব চালিয়েছে। কথাটা ছোট্ট ঠাকুরনগর গ্রামে রাষ্ট্র হতে সময় লাগলো না। আগুনের দাবানলের মতো ছড়িয়ে পড়ল সারা গ্রাম, আর মুহূর্তের মধ্যে কয়েকগুচ্ছ লোক সেই দৃশ্য দেখতে চলে এলো। এখন অভিরূপের বাড়ির সামনে বেশ ভালোই ভিড় জমায়েত রয়েছে। দেহ নিচে নামিয়ে আনা হয়েছে, আর তারপর যা যা আবিষ্কার হলো তাতে বিস্ময়ের অন্ত রইল না। বিশ্বনাথ বাবুর সারা শরীর জুড়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র লালচে ছোপ, পিঠের দিকে নখের আঁচড়ের কাটা মতন দাগ। কেউ যেন নখ দিয়ে আঁচড়েছে, আর একটু হলেই যেন রক্ত বেরিয়ে যেত। শরীর অত্যাধিক হালকা হয়ে গেছে, মনে হচ্ছে ভিতর থেকে কেউ যেন রক্ত শুষে নিয়েছে। গলার কাছে দুটো ফুটো রয়েছে, অনেকটা সূচ দিয়ে ফুটো করলে যেমন হয় ঠিক সেরকম। ভোলানাথ বাবু বিধ্বস্ত অভিরূপের কাছে দাঁড়িয়ে তার কাঁধে হাত রেখে বললেন, আপনি একটু আন্দাজ করেননি? না, তবে করা উচিত ছিল। একলা মানুষ, আর কতই বা একাকিত্ব পছন্দ করবে। তবে উনি আত্মহত্যা করার জন্য। আত্মহত্যা কিনা বোঝা যাচ্ছে না, কারণ কোনো নোট নেই। মোটিভ না জানা গেলে করবোটা কি? আর তাছাড়া এভাবে আদল্যাং মানে হাফ নেকেড অবস্থায় কেউ সুইসাইড করতেই বা যাবে কেন? সারা শরীরে লাল লাল চাকা চাকা দাগ, গলার কাছে দুটো ফুটো, পিঠের দিকে লম্বা নখের আঁচড়ের দাগ। অনেক
অনেক কারণ রয়েছে মশাই বিষয়টাকে সুইসাইড না বলার। তাহলে আপনি কি বলতে চাইছেন? এটা খুন? ওনার মতো লোককে কেউ এইভাবে ঠান্ডা মাথায় খুন করে ঝুলিয়ে দিয়ে যাবে? এতে লাভ কি? লাভ ক্ষতির বিষয়টা পরে দেখছি, আগে স্যার 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 একবার তাড়াতাড়ি বাইরে আসুন। একরকম প্রায় হন্তদন্ত হয়ে ভিতরে ঢুকে এলো দুধওয়ালা রবি। তার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সে রীতিমতো ভয় পেয়েছে। ঘন ঘন নিঃশ্বাস পড়ছে তার। তোমার আবার কি হলো? একবার পেছনের দিকে আসুন। তার কথা মতো ভোলানাথ বাবু এবং অভিরূপ দুজনেই বাড়ির পেছন দিকে এলো। সাথে আরো কৌতূহল বশত কয়েকজন এলো। একটা বিভৎস মরা পচা গন্ধ বেরোচ্ছে। ওরা সকলে দেখল মাটির নিচে পোতা আছে এক বাটি শুকিয়ে যাওয়া কালচে থকথকে জল, আর তার মাঝে আটকে রয়েছে একটা অর্ধ কঙ্কালসার মৃতদেহ, একটা কাকের মৃতদেহ। প্রত্যেকেই মুখে রুমাল চাপা দিল। ভোলানাথ বাবু জিজ্ঞাসা করলেন, এসব কি অভিরূপ বাবু? কিন্তু অভিরূপ কোনো রকম উত্তর না দিয়ে স্থানুর মতো দাঁড়িয়ে রইল। ভোলানাথ বাবু তার পাশে ঝুঁকে পড়ে মৃতদেহ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগলেন। সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্সের তো পাহাড় জমে যাচ্ছে অভিরূপ বাবু। এরপর তিনি দুজন মহিলা হাবিলদারকে ওই জিনিসটা তুলে নিতে বলেন। ভিতরে আসার সাথে সাথে মাথা ধরে অভিরূপ বসে পড়ে। ভোলানাথ বাবু বলেন, ওনার ফ্যামিলিতে কি কেউ আছেন? আছে। ওনার এক ভাই আছে, আমি খবর পাঠিয়েছি, সে আজকেই আসছে। কই নাম্বারটা দেন দেখি। নম্বর বের করে ফোন দিতেই ভোলানাথ বাবু তাকে ফোন করলেন। কিছুক্ষণ রিং হওয়ার পর ওপাশ থেকে একটা নরম অথচ গুরুগম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। হ্যাঁ বলুন। বলছি আপনার নাম তো তন্ময় বাবু, তাই তো? হ্যাঁ, আর আপনি? আমি ঠাকুরনগর থানা থেকে বলছি। আপনার দাদার খবরটা তো পেয়েইছেন নিশ্চয়ই। আমি সন্দেহ করছি উনি কোনো রকম আত্মহত্যা করেননি, এটা একটা খুন জাতীয় কিছু। মানে কি বলতে চান আপনি? দেখুন দেখুন, উত্তেজিত হবেন না। আমি জাস্ট অনুমান করেছি, কারণ এখানে অনেক কিছুই উল্টোপাল্টা মিসলিডিং জিনিসপত্র রয়েছে। আমি চাইছি আপনার দাদার দেহটা পোস্টমর্টম করতে। তার আগে একবার জানানোর প্রয়োজন বলে মনে করলাম, তাই আপনাকে ফোনটা করা। বেশ কিছুক্ষণ অপর প্রান্তে একটা চাপা ফিসফিসে কণ্ঠস্বর শোনা গেল। কেউ যেন ফিসফিস করে কি ভাষায় কথা বলছে, তার সাথে বাতাসে শোঁ শোঁ শব্দ হচ্ছে। এই পরিবর্তনটা হঠাৎ করেই এলো। ভোলানাথ বাবুর মনে হলো ফোনটা কি ক্রস কানেকশন হয়ে গেল নাকি? না না, এইভাবেই কি করে ক্রস হবে? হ্যালো তন্ময় বাবু, আমার কথা শোনা যাচ্ছে? ঠিক আছে, করুন পোস্টমর্টম, আমার কোনো আপত্তি নেই। তবে আমি গিয়ে দাদার মুখাগ্নি করতে চাই। বেশ, তাই হবে। তিনজন কনস্টেবল বিশ্বনাথ বাবুর দেহটা তুলে নিয়ে চলে গেল ফরেন্সিকের জন্য। ভোলানাথ বাবু এবং অভিরূপ বাড়ির বাইরে এলেন। ধীরে ধীরে লোকজন একটু হালকা হতে থাকলো। একটা কথা তখন ঘর ভর্তি লোকের সামনে আপনাকে জিজ্ঞেস করা হয়নি। আচ্ছা, আপনার বাড়ির পেছনে যে মরা কাক আর এক বাটি শুকনো রক্ত পড়ে আছে, সেটা কি আপনি জানতেন না? আপনি হয়তো জানেন না, তাই বলে রাখি। আজ থেকে 25 বছর আগের কথা। তখন আমি এই গ্রামে আসিনি, আমি তো এসেছি এই বছর 10। পুরনো কয়েকজন লোকের মুখে শুনেছি যে এই বাড়িটা ছিল নাকি এক ডাইনির। ওই কি সব তন্তর মন্তর করতো বসে ঘরের মধ্যে। এই গ্রামের এক বোবা বাচ্চা মেয়েকে মেরে তার রক্ত পান করে শক্তি পাচ্ছিল সে। লোকজন কি করে বুঝেছিল যে ডাইনি মেরেছে? ভুলও তো হতে পারে। আরে না না মশাই, ওই বাড়ির পেছনে মেয়েটার রক্ত মাখা ফ্রক আর একটা ফুল নাকি পাওয়া গিয়েছিল। ওই যে আমাদের গ্রামের রামরতন বাবু, উনি তো লোক। নমস্কার ইন্সপেক্টর সাহেব। কথায় বাধা পড়ল। অভিরূপ দেখল দুজন বৃদ্ধ লোক তাদের দিকে এগিয়ে আসছেন। একজনের বয়স 60-এর কাছাকাছি হবে, আরেকজনের 70-এর মতো। দুজন এগিয়ে আসার সময় ভোলানাথ বাবু ফিসফিস করে বললেন, শালারা অনেক দিন বাঁচবে। কি খবর ভোলানাথ বাবু? রবিবারের সকাল সকাল ডিউটি?
কি আর করব বলুন, আমাদের তো আর আইটি সেক্টর নয় যে শনি রবি ছুটি থাকবে আর অমনি বউ বাচ্চা নিয়ে বেরিয়ে পড়ব। এই দুজনই হলেন বর্তমান সময়ের চন্দ্রনাথ বাবু এবং রামরতন বাবু। চন্দ্রনাথ বাবু এবারে অভিরূপের দিকে তাকিয়ে বললেন, আপনার বাড়ির খবরটা শুনলাম, খুবই দুঃখিত। কেন যে ইতিহাস না জেনে ওই বাড়ি কিনতে গেলেন? শুরু থেকেই অপয়া ওই বাড়ি, মরার পরেও ওই ডাইনি বসে লোক খাচ্ছে। ডাইনি জিনিসটাই এরকম, মানুষ মেরে ভোগ করতে খুব ভালো পারে। রামরতনবাবু আর চন্দ্রনাথ বাবুর কথায় বিন্দুমাত্র বিচলিত না হয়ে শুধুমাত্র মাথা নিচু করে ঘাড় নেড়ে তাদের কথায় সম্মতি জানালো সে। ভোলানাথবাবু এবার বললেন, ঠিক আছে চলুন, আবার দেখা হবে। বলছি কি, ওই বাড়িটা সিল করে দিয়েছেন তো? না, সিল করিনি, তালা দেওয়া আছে। এমনিতেও ও বাড়িতে কেউ চায় না, তার উপর আজকে যা হলো তারপর তো আর কেউই যাবে না। সিল করার অনেক সরকারি হ্যাপা, কাগজপত্র আনো, সই নাও, এই সেই। বেশ বেশ, চলুন তাহলে পরে দেখা হচ্ছে, কেমন? কোনো অসুবিধে হলে জানাবেন। এই বলে চন্দ্রনাথ বাবু এবং রামরতন বাবু চলে গেলেন উল্টো দিকে। আরও কিছু কথা বলতে বলতে ওনারা দুজনে হাঁটতেও শুরু করেছেন। ভর দুপুরবেলায় এরকম অতিপ্রাকৃত ঘটনা ঘটবে এমনটা কেউ আশা করেনি। দাউ দাউ করে আগুন জ্বলছে রামরতন বাবুর বাড়িতে। তাকে যখন ভেতর থেকে টেনে বাইরে আনা হলো তখন তার শরীরের বেশিরভাগ পুড়ে গেছে। আগুনের মর্মর ধ্বনির মাঝখান থেকে একটা বিকট অট্টহাসি আর গোঙানির শব্দ উপস্থিত সকল গ্রামবাসী শুনতে পেল। আশেপাশের আকাশ বাতাস যেন ভরে উঠেছে ওই অট্টহাসির শব্দে। সকল গ্রামবাসী প্রায় একসাথে চিৎকার করে উঠল, ডাইনি ফিরে এসেছে রে, ডাইনি ফিরে এসেছে, ডাইনিকে জাগিয়ে দিয়েছে রে কেউ। ভোলানাথ বাবু এমন পরিস্থিতিতে আগে কখনো পড়েননি। বিষয়টাকে কিভাবে সামাল দিতে হবে ওনার কোনো ধারণাই নেই। তিনিও অদ্ভুতভাবে একবার রামরতন বাবুর পুড়ে কালচে হয়ে যাওয়া মৃতদেহ দেখছিলেন, আরেকবার তিনি ওই বাড়ির দিকে তাকিয়ে বিকট অট্টহাসির শব্দ শুনছিলেন। সত্যি এই হাসি কোনো মানবের হাসি বলে মনে হয় না। নরকের অন্ধকার থেকে উঠে আসা যেন কোনো বিভৎস ভয়ানক প্রাণীর বলেই মনে হয়। ভোলানাথ বাবু রামরতন বাবুর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, হঠাৎ করে কি হলো? আগুন লাগলো কি করে? রামরতন বাবু তখন শেষ অবস্থা, সম্পূর্ণ মুখটা কালো হয়ে পুড়ে গেছে, দেহের ৭৫% পুড়ে গেছে, জিভ দিয়ে কথা বেরোচ্ছে না, আটকে আটকে যাচ্ছে, চোখ দুটো যেন ভয় ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। তবুও শরীরের শেষ শক্তি প্রয়োগ করে কোনো মতে আমদা আমদা করে বললেন, কপি কপি এসেছে। ব্যাস, আর কোনো কথা বলা সম্ভব হলো না ওনার পক্ষে। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। অট্টহাসির শব্দ শুনে গ্রামবাসীর দল যে যেখানে পেরেছে দৌড়ে পালিয়েছে। ভোলানাথ বাবু, কয়েকজন কনস্টেবল আর অভিরূপের তত্ত্বাবধানে আগুন নেভানোর চেষ্টা করা হলো, কিন্তু আগুন নেভানো সম্ভব হলো না। এতক্ষণ আকাশটা যেন ঘন কালো মেঘে ঢেকে রয়েছিল। এবারে ঝমঝমিয়ে বৃষ্টি নামল। উপস্থিত লোকজন দেখল বৃষ্টিতে অল্প অল্প করে আগুন নিভতে শুরু করেছে। আর অদ্ভুত বিষয় হলো, সম্পূর্ণ আগুন নেভার সাথে সাথেই বিকট অট্টহাসির শব্দটা হঠাৎ করেই যেন থেমে গেল। ভোলানাথবাবু এবং বাকিরা ক্লান্ত অবস্থায় পিছনে ফিরে দেখলেন ছাতা মাথায় দাঁড়িয়ে আছে একজন মাঝ বয়সী লোক। বয়স আন্দাজ তার ৪৫-এর কাছাকাছি হবে। ভোলানাথবাবুর ইশারায় কনস্টেবলরা রামরতনবাবুর মৃতদেহ দাহ করতে নিয়ে চলে গেল। উনি আর অভিরূপবাবু লোকটার দিকে এগিয়ে আসতেই সে বলল, আমি তন্ময় দে, বিশ্বনাথদের ভাই। ও আসুন আসুন, আপনার সাথে কিছু কথা আছে, আসুন। বলছি ইন্সপেক্টর, আমি কি একটু আমার বাড়িতে গিয়ে বসতে পারি? সকাল থেকে যা সব চলছে
শরীরটা খুব খারাপ লাগছে। ভোলানাথবাবু কি যেন একবার ভেবে তারপর বললেন, ঠিক আছে যান, অসুবিধা নেই। যেহেতু আপনি সাসপেক্ট লিস্টের বাইরে, তাই অ্যালাউ করলাম। আপনি আমার সাথে আসুন মিস্টার দেব। ওনারা দুজন হাঁটতে শুরু করলে অভিরূপ একবার আপাদ মস্তক তন্ময়বাবুকে দেখে নিলেন। লোকটার ড্রেসিং সেন্স একটু অদ্ভুত ধরনের। একটা ঢিলে ঢালা সাদা জামা আর পরনে কমলা রঙের একটা ধুতি স্টাইলের প্যান্ট, গলায় কতগুলো পুঁতির মালা, হাতের কবজিতে বেশ কয়েকটা লোহার বালা আর চোখে একটা নীলচে মোটা ফ্রেমের চশমা, কাঁধে ঝোলানো একটা রঙিন পোটলা মতন ব্যাগ, হাতের ছাতাটাও কিরকম বাচ্চাদের মতো রঙিন। একটা তাচ্ছিলের হাসি হেসে উল্টো দিকে হাঁটা শুরু করলো অভিরূপ। কেন জানি না তার মনটা আজ বড় ফুরফুরে লাগছে, যেন মনে হচ্ছে বহুদিনের একটা পুরনো অসমাপ্ত কাজ আজ পূর্ণ হলো। বৃষ্টিতে ভিজতে ভিজতেই একটা ভালো লাগার আবেশ নিয়ে এগিয়ে যেতে থাকলো সে গ্রামের প্রান্তের সেই ডাইনির বাড়িতে। আপনাকে যে কথাটা বলতে যাচ্ছি সেটা শুনে হয়তো আপনার খারাপ লাগতে পারে। আমি সব কিছু শোনার জন্যই প্রস্তুত, আপনি নিশ্চিন্তে বলতে পারেন। আপনার দাদার মৃত্যুর কারণ যদিও ঝুলে গলায় প্রেশার পড়তেই হয়েছে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে উনি মৃত্যুর পূর্বে বেশ ভালো মতো মানে ইন্টিমেশনে ইনভলভ ছিলেন আর কি। কথাটা শুনেই থমকে দাঁড়িয়ে পড়ল তন্ময়বাবু। তার চোখে মুখে জিজ্ঞাসু দৃষ্টি। কিন্তু ভোলানাথবাবু বলতে থাকলেন, আমি জানি আপনার কেমন ফিলিংস হচ্ছে, কিন্তু এটাই আপাতত বলা হয়েছে, যেমন তেমন না, খুব ওয়াইল্ড আর অ্যাগ্রেসিভ ইন্টিমেশন ছিল। ওনার পিঠে অনেক আঁচড়ের দাগ পেয়েছি আমরা, তবে সাধারণ কোনো মানুষ ওইভাবে যৌনক্রিয়া করতে পারে কিনা তা আমার সত্যিই জানা নেই। আমারও একটু খটকা লাগছে বিষয়টায়। আবার হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করলো তন্ময়বাবু, কিরকম খটকা? এই জন্যেই তো আপনাকে নিয়ে এলাম আলাদা করে। ওনার শরীরে রক্তের ভাগ অত্যন্ত কমে গেছে, মনে হচ্ছে কেউ যেন রক্ত রসের মতো টেনে নিয়েছে। শরীর অত্যন্ত হালকা, সারা শরীরের বাইরের চামড়ায় লাল লাল চাকা চাকা দাগ, অনেকটা অ্যালার্জির মতো, কিন্তু অ্যালার্জি না। কিন্তু শরীরের ভেতরে কোনো রকম অসন্তোষজনক কিন্তু কিছু নেই। দিস ইজ দ্য মোস্ট স্ট্রেঞ্জেস্ট কেস আই হ্যাভ এভার সিন ইন মাই লাইফ। আমায় আলাদা করে বলতে চাইছিলেন, তার কারণ কি? দেখুন, আমি চাইছিলাম যাতে এইসব বিষয়গুলো অন্য কেউ না জানুক। প্রথমত, এই বাড়ির একটা ইতিহাস আছে। এককালে ওই বাড়ির এক মহিলা ছিল, তাকে এতই জঘন্য দেখতে ছিল আর তার সাজ পোশাক নাকি এতই অদ্ভুত রকমের যে সাধারণ মানুষেরা তাকে ডাইনি বলে ডাকত। কিন্তু সে কোনোদিনও কারোর ক্ষতি করত না। কিন্তু একদিন হঠাৎ করেই একটা বোবা মেয়ে নিখোঁজ হয়ে যায়। গ্রামের গণ্যমান্য ব্যক্তি তখন রামরতন বাবু লোকবল নিয়ে ডাইনির বাড়ির পেছন থেকে মেয়েটার রক্তমাখা ফ্রক আর একটা সাদাটে ফুল উদ্ধার করে। চারপাশের বিচার বিবেচনা না করে উন্মত্ত জনতা সেই রাতেই ডাইনিকে জ্যান্ত পুড়িয়ে মেরে দেয়। এবার আসি বর্তমান সময়ে। ওই বাড়িতে রাত কাটালেন বিশ্বনাথ বাবু। ওনার অস্বাভাবিক মৃত্যু। বাড়ির পেছনের বাগান থেকে বেরিয়ে এসেছে এক বাটি শুকনো রক্ত আর একটা কাকের অর্ধ কঙ্কাল। অস্বাভাবিক যৌনতা, শরীরে রক্তাল্পতা, মৃত্যু। তারপর যার উদ্যোগে 25 বছর আগে ডাইনিকে জ্যান্ত জ্বালানো হয়েছিল, সেই রামরতন বাবুর বাড়িতে কথা নেই বার্তা নেই হঠাৎ বিশাল আগুন। এত অলৌকিক অট্টহাসির চিৎকার। গ্রামবাসীরা ডাইনি ফিরে এসেছে বলে পালালো। কিন্তু সবশেষে একটা কথাই আমার মাথা ঘুরিয়ে দিয়েছে। কি কথা? শেষ মুহূর্তে রামরতন বাবু একটা নাম উচ্চারণ করতে চাইলেন, এমনভাবে বললেন যেন তিনি খুব ভয় পেয়েছেন। কার নাম? কপিলার নাম। কে কপিলা? সেদিন রাতে পুড়িয়ে মারার সময় নাকি চন্দ্রনাথ বাবু একবার জিজ্ঞেস করেছিলেন যে ওই ডাইনির আসল নাম কি। তখন চিৎকার করে আগুনে দগ্ধ হতে হতে মহিলা বলেছিল, কপিলা, কপিলা। কথাটা শোনার পর বেশ কিছুক্ষণ চুপচাপ হয়ে দাঁড়িয়ে রইলেন ভোলানাথবাবু। ওনারা এখন থানার সামনে দাঁড়িয়ে আছেন। বেশ কিছুক্ষণ একটানা নীরব থাকার পর তন্ময়বাবু জিজ্ঞাসা করলেন, আমি কি এখন দেহ নিয়ে যেতে পারবো? আজকের দিনটা রাখতে হবে, কাল পেয়ে যাবেন। ঠিক আছে, বেশ। তন্ময়বাবু বৃষ্টির মধ্যে আবার হাঁটা মারতে শুরু করেছিল।
পেছন থেকে ভোলানাথবাবু জিজ্ঞেস করলেন, আপনি আবার কোথায় যাচ্ছেন? থমকে দাঁড়িয়ে পিছন ফিরে তন্ময়বাবু উত্তর দিল, যেখান থেকে এই সব কিছুর উত্তর পাওয়া যাবে, শ্মশান। ভোলানাথবাবু আর কোনো প্রশ্ন করতে পারলেন না। তিনি দেখলেন বৃষ্টির ধূসর রঙের মধ্যে একটু একটু করে চোখের সামনে থেকে মিলিয়ে যাচ্ছে তন্ময়বাবু আর তার রং বেরঙের ছাতাটা। শ্মশানের উপর বৃষ্টির তেজটা যেন আরও ভারী বর্ষণ করছে বলে মনে হচ্ছে। উদাস মনে অবিশ্রান্ত বাড়িধারার দিকে তাকিয়ে দেখছিল তন্ময়। এমন সময় কোথা থেকে একটা ভাঙা খনা বৃদ্ধকণ্ঠ শুনতে পেয়ে চমকে উঠল সে। পিছনে বৃষ্টির মধ্যে এসে দাঁড়িয়েছে সেই কুঁজো বৃদ্ধ মহিলা। তোমার কাছে কিছু খাবার হবে বাবা? হ্যাঁ হবে, মুড়ি আছে, খাবেন? আমার সব চলবে, দাও, বসে বসে মুড়ি খাই কটা। তন্ময় নিজের থলি থেকে একটা ছোট্ট টিফিন বক্স বের করে সেটা খুলে এগিয়ে দিল বৃদ্ধার কাছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে হাবাতের মতো মুড়ি খেতে লাগলো। ওভাবে খেতে দেখে একটু যেন অস্বস্তি হলো তন্ময়। তখনই বৃদ্ধা জিজ্ঞেস করল, দাদার মৃত্যু শোক পালন করা হচ্ছে বুঝি? আমি তো আপনাকে কিছুই বলিনি, তাহলে আপনি কি করে জানলেন? খ্যানখ্যানে কণ্ঠে হাসতে হাসতে বৃদ্ধা তার পাশে এসে বসল। কারণ আমি যেখানে থাকি সেখান থেকে সবার জীবন খুবই স্বচ্ছভাবে দেখা যায়। তোমার জীবনটাও দেখেছি। তোমার দাদাকে ওই বাড়িতে থাকতে না বলেছিলাম, ওই বাড়িতে দোষ আছে, কিন্তু সে তো আমার কথা শুনল না, বেঘোরে প্রাণটা গেল। আপনি বারণ করেছিলেন? কি দোষ আছে ওই বাড়ি? হ্যাঁ জানি, ওটা একটা ডাইনির বাড়ি, কিন্তু তাই বলে তো। শুধু তাই নয়, ওই বাড়িতে ক্রিয়া করা হয়েছে, অন্তর্দহিকা চক্রক্রিয়া। এটা আবার কি? মৃত ডাইনি জাগরণের এক গোপন তন্ত্র। ওই বাড়িতে এক তান্ত্রিক এই ক্রিয়া করে রেখেছে। দীর্ঘ 20টা বছর সেই ডাইনি অপেক্ষা করেছে। তারপর সেই তান্ত্রিক এই প্রক্রিয়া করে তাকে জাগিয়েছে, ধারক আর বাহক স্থাপন করে এসেছে। এরপর শুধু প্রয়োজন ছিল 2টো পুরুষালী প্রাণের। তার মধ্যে একটা প্রাণ তার শক্তিকে পুনরায় ঐক্যবদ্ধ করে রাখার জন্য প্রয়োজন, যা ধারককে উন্মুক্ত করবে, এবং সেটা সম্পন্ন হয়ে গেছে। এবারে আর একটা প্রাণ তার শরীরকে ধারণ করার জন্য প্রয়োজন, অকাল মায়া মরক রূপে, ডাইনি এবং মনুষ্যের মিলিত রূপে আগমন হওয়ার জন্য। তার মানে আমার দাদার শরীর সেই ডাইনি ভোগ করছে? কথাটা বলার সময় যেন দাঁত মুখ পিষে উঠল তন্ময়। ভিতরে রাগটা জ্বালামুখীর ন্যায় বেরিয়ে আসতে চাইল। বুড়ি শেষ মুড়ি মুখে ঢুকিয়ে চিবোতে চিবোতে বলল, হ্যাঁ, ডাইনিদের যৌন জীবন অত্যন্ত ভয়ানক এবং হিংস্র হয়ে থাকে। মৃত ডাইনিকে শক্তি ফেরত পাওয়ার জন্য যেই প্রাণ নেওয়ার উপযুক্ত ব্যক্তি, তার সাথে রতিকর্মে লিপ্ত হতে হয়। তার সাথে যৌন সঙ্গমের সময় তারই অজান্তে বেশ একটু একটু করে তার রক্ত শুষে নিয়ে নিজের শরীরে ধারণ করে সে। কথাগুলো যত শুনছিল তন্ময়বাবু, ততই যেন আরো বেশি করে তন্ময় হয়ে যাচ্ছিল। শ্মশানপুরী বলে চলল, ওই ডাইনির এক ছেলে ছিল। যেদিন ডাইনিকে পুড়িয়ে মারার পর গ্রামের লোকেরা তাকে খুঁজেছিল, কিন্তু আর খুঁজে পায়নি। সে তো ততক্ষণে পগার পার। আসলে সেদিন রাতে ওর ছেলে সবার চোখের আড়ালে গোপনে পালিয়ে যায়। কালক্রমে লোকেরাও নিজেদের দৈনন্দিন কাজের চাপে তার কথা ভুলতে থাকে।
কিন্তু সময় কিছুই ভোলে না। সেই ছেলে ফিরে আসে প্রায় 20 বৎসর পর, আর এসেই ওই তান্ত্রিককে দিয়ে এই অন্তর্দহিকা চক্রক্রিয়া সম্পন্ন করে। ওই বাড়ির পিছনে একটা রক্তমাখা বাটিতে মরা কাকের দেহ পাওয়া গেছে তো। হ্যাঁ, আমি দেখিনি, তবে ওই ইন্সপেক্টর তালুকদার বলছিলেন যে এরকম কিছু একটা পাওয়া গেছে। এক বাটি শুকিয়ে যাওয়া রক্ত আর কাকের মৃতদেহ নাকি মাটির নিচে পোঁতা ছিল। ওই রক্ত এবং কাকের মরদেহ ডাইনি সম্রাজ্ঞী চিত্তঘ্নার ভোগ। এই অন্তর্দহিকা চক্র প্রক্রিয়ারই অংশ। ওটা আসলে ধারক। এখনো ওই বাড়ির কোথাও তার বাহক রয়েছে। এখনো ওই পিশাচ, ওই ডাইনি আর একটা দেহ খুঁজবে নিজেকে বহন করার জন্য। তবে সেটা একবার সম্ভব হলে সারা ঠাকুরনগর গ্রাম সে তছনছ করে দেবে। সত্য পুরো গ্রামের ওপরেই পড়বে। কিন্তু কেন? পুরো গ্রাম কি ক্ষতি করেছিল? তাছাড়া সে তো দোষ করেছিলই। ওই একটা ছোট্ট বাচ্চাকে মেরে, ভাবলেই তো কিরকম লাগছে। সেই জন্যই তো তাকে গ্রামের লোকেরা পুড়িয়ে মেরেছিল। এতে দোষ কিসের? তুমি যা করেছো তাই বদলে পেয়েছো, ন্যায় তো বিচার হলো। তুমি যতটা সহজভাবে বিষয়টাকে দেখছো ততটা সহজ তো নয়। আমি সবটাই জানি। একবারও তোমার মনে প্রশ্ন জাগলো না যে হঠাৎ রামরতন বাবুকে কেন পুড়িয়ে মারা হলো? হঠাৎ করে এই প্রশ্নটার কোনো উত্তর খুঁজে পেল না সে। বেশ কিছুটা ভেবে নিশ্চিন্তে উত্তর দিল সে, হয়তো তার উদ্যোগেই ওই ডাইনিকে পুড়িয়ে মারা হয়েছিল বলে। কিন্তু আপনি আমায় এত কিছু বলছেন কেন? বৃদ্ধ এবার হাসতে হাসতে তার দিকে হামাগুড়ি দিয়ে আরও খানিকটা এগিয়ে এসে ফিসফিস করে বলল, সত্যি জানতে চাও? কারণ তোমার মধ্যে আমি সেই চিত্তঘ্নার শক্তির গন্ধ পাচ্ছি। তুমি এই ডাইনিকে আটকাতে চাও? কে সেই ডাইনির ছেলে জানতে চাও? বাহক হিসেবে ওই বাড়িতে কি আছে তা জানতে চাও? আর সর্বোপরি চিত্তঘ্নাকে জানতে চাও, তাই না? বেশ কিছুটা দোনামোনার সাথেই ঘাড় নেড়ে হ্যাঁ জানালো তন্ময়। বুড়ির মুখটা এখন তার চোখের একদম সামনে এসে দাঁড়িয়েছে। তার কুঁচকে যাওয়া চামড়া, ময়লা অপরিষ্কার দাঁত, কপালে বড় লাল সিঁদুরের টিপ, সব মিলিয়ে এক ভয়ানক দৃশ্য যেন ফুটে উঠেছে। বুড়ি খিলখিল করে হাসতেই চলল। তাহলে তোমার রক্ত দাও। নিজের ঘরের মেঝের একটা অংশ খুরপি দিয়ে কুপিয়ে কুপিয়ে তুলছিল অভিউ। বাইরে এখনো ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। বেশ কিছুক্ষণের চেষ্টার পর একটা চৌকো আকারের অংশ বাকি মেঝের থেকে ওপরে উঠে এলো। ঘামে জামাটা ভিজে গেছে তার। সেটা খুলে খাটে ফেলে দিয়ে গায়ের জোরে মাটি থেকে উপড়ে আনলো খুঁড়িয়ে তোলা অংশটা। দীর্ঘদিন সেটা চাপা পড়ে আছে এবং ওই জন্যই ময়লা হয়ে গেছে। জল দিয়ে একটু পরিষ্কার করতেই বেরিয়ে এলো তার আসল রূপ। সেই সাদারে প্রস্তরখণ্ড, তার উপর লাল রঙের জ্যামিতিক চিহ্ন অঙ্কন করা, যেটা যজ্ঞের সময় কালরুদ্র তান্ত্রিক তাকে দিয়েছিলেন এই বাড়ির কোনো গোপন স্থানে লুকিয়ে রাখার জন্য। ধারকের কাজ শেষ হয়ে যাওয়ার পর তাকেই উপযুক্ত বাহক হিসেবে এই প্রস্তরখণ্ডের ব্যবহার করতে হবে। প্রস্তরখণ্ডের ওপর হাত বোলাতে বোলাতে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে অভিরূপ বলল, মা, আজ তোমার শরীরকে আমার শরীরে ধারণ করব। আজ আবার তুমি আর আমি একসাথে মিলিত হব। আমি তোমার কাছে আসবো মা। এরপর ভালো করে ঠান্ডা জলে স্নান সেরে এলো সে। গায়ে পরিধান করল লম্বা কালো পট্ট বস্ত্র। তারপর ঘরের মাঝ বরাবর 4টে ইঁট পেতে তার মধ্যে অসংখ্য পাটকাঠি দিয়ে
অগ্নি প্রজ্বলন করে একটা যজ্ঞকুণ্ডের মতো তৈরি করল। দাউ দাউ করে জ্বলে উঠল যজ্ঞকুণ্ডের অগ্নি। তার সামনে বসে সেই প্রস্তরখণ্ড আগুনে পুড়িয়ে নিল কিছুক্ষণ। উত্তপ্ত হয়ে সাদাটে খণ্ড লালচে হয়ে উঠতে শুরু করলো। এরপর সেটা নামিয়ে এনে সেখানে একটা লাল রক্তজবা ফুল রাখল আর বের করে আনলো একটা ধারালো ছুরি। প্রথমে নিজের বাম হাতের তালু অগ্নির ওপর রেখে খ্যাঁচ করে ছুরি চালালো। তির্যকভাবে একটা কাটা অংশ থেকে গলগল করে রক্ত বেরোতে লাগলো। হাতের তালু থেকে রক্ত গড়িয়ে চুইয়ে চুইয়ে আগুনের ওপর পড়তে লাগলো। পরপর 5টা ফোঁটা অগ্নিতে দেওয়ার পর আরও 5 ফোঁটা রক্ত ফেলল প্রস্তরখণ্ডের ওপর রাখা জবা ফুলের ওপর। এরপর নিজের বাম হাতের তর্জনী এবং কনিষ্ঠ আঙুল দিয়ে ফুলটা চেপে রেখে শুরু করলো মন্ত্রোচ্চারণ। তারা শ্যামাকুল নিস্তা ভৈরবা কালিকাস্ত্রম মমা শাসে প্রবস্তুম অন্তর্দাহে গত্তা স্বহা দহিকা রক্তমা প্রবহ নক্তবীজন্তর্চতনা শশনে নৃত্যম রুধিরষণা মামে প্রবশ প্রাচীন জমা নিশেষদহ গত্ত স্বহা अग्निशिखान्तर्वदना चामुण्डा काले रात्रि मृत्युमन्त्र शन्त छाया रक्त तृष्णामर्चतना मंश पेशी शिराय विष अधिकार ममे प्रेत शक्ति निशन्ति कल्प मृत्यु मम चेतना प्रेत माता स्वाहा। ঠিক তখনই একটা গোঁগো শব্দে গোঙানির আওয়াজ কানে এলো তার। অভিরূপের শরীরটাও বেশ খারাপ লাগতে শুরু করেছে। হাতের তালু থেকে ক্রমাগত গলগল করে রক্ত ঝরছে। অন্ধকারের অতল স্পর্শী গহ্বর থেকে একটা ঋণ ঋণে কণ্ঠস্বর গোঙানির মতো ভেসে এলো। সায়ক, তুই এসেছিস? হ্যাঁ মা, আমি এসেছি, তোমার শোধ নিতে আমি এসেছি। এরপর সে তার হাতে ধরে রাখা প্রস্তরখণ্ডটা আগুনে সমাধিস্থ করল। আগুনের তেজ আরও দাউ দাউ করে বেড়ে আকাশ ছুঁয়ে ফেলল। আগুনের ভেতর দুটো সরু লিকলিকে কঙ্কালসার হাত দুদিকে বেরিয়ে এলো। অভিরূপ ওরূপে সায়কের মনে হলো যেন একটা অপার্থিব প্রাণ একটু একটু করে তার দিকে তার শরীরের ভেতর ঢুকে যাচ্ছে। অনুমত্তের মতো মাথার উপর দুহাত তুলে চিৎকার করে উঠল সে। ধীরে ধীরে হাত দুটো তার শরীরের মধ্যে সিঁধিয়ে গেল। কোনো মতে শরীরটা এঁকে বেঁকে উঠে দাঁড়ালো সে। তার শরীরের একটা দিক যেন ধীরে ধীরে জরাগ্রস্ত হয়ে পরিবর্তিত হচ্ছে, আর ক্রমশ তার চিৎকারের প্রাবল্য বৃদ্ধি পাচ্ছে। কেশ, মুখ, বক্ষ, হাত, পা একটু একটু করে হয়ে উঠছে সরু লিকলিকে এবং কঙ্কাল সার। লম্বা একটা চেরা জীব মুখ থেকে বেরিয়ে আসছে। ধীরে ধীরে তার শরীর রূপান্তরিত হলো একদিক পুরুষ মনুষ্য এবং অন্যদিক মহিলা ডাইনি রূপে। ধীরে ধীরে কোনো মতে এঁকিয়ে বেঁকিয়ে হাঁটতে হাঁটতে আয়নার সামনে দাঁড়ালো সে। আগুনের উজ্জ্বল হলদে আলোয় নিজের মুখটা কি বিভৎস লাগছে। মুখের একদিকে মনুষ্য মুখের থেকে চামড়া খসে খসে পড়ছে বলে মনে হচ্ছে, আর অন্যদিকে একটা রোগা শুকিয়ে যাওয়া কঙ্কাল সার চেহারা, যেখানে একটা চ্যাটচ্যাটে তরল লেগে আছে। দাঁতগুলো নোংরা অপরিচ্ছন্ন কালো কুষ্টি হয়ে আছে। একটা লাল আর আরেক দিকে একটা কাটা জিভ বেরিয়ে আছে। আয়নার সামনে দাঁড়িয়ে ডাইনির মুখটা খিলখিলিয়ে হাসতে হাসতে বলে উঠল, মরক, মহামরক। বাইরের বৃষ্টিটা এখন কমে এসেছে। দরাম করে দরজা ভেঙে একটা বিকট চিৎকার করে সে বাইরে বেরিয়ে আসতেই দ্রুত পিছনে সরে এসে আবার ঘরের ভেতর ঢুকে গেল। বাড়ির চারপাশে একটা হলদে লাল রঙের গণ্ডি কাটা। কিছু বুঝে ওঠার আগেই সে দেখল তার বাড়ির চারপাশে জড়ো হয়ে আছে শয় শয় লোক, আর ঠিক তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে তন্ময়। তার সেই রং বেরঙের ঝোলা কাঁধে ঝোলানো, আর তার হাতে একটা জ্বলন্ত মশাল ধরে রাখা। দাঁতে দাঁত চেপে ডাইনি রূপী অভিরূপ বলল,
শয়তানের বাচ্চা, লোকজন নিয়ে আমায় আটকাবি ভেবেছিস? হ্যাঁ, তোর এত ক্ষমতা? সে উঠে এসে আবার বাইরে আসার চেষ্টা করলো, কিন্তু আবারও সে বিফল হলো। সেই হলদে লাল গণ্ডির প্রভাব তাকে বারবার প্রতিহত করছে। তন্ময় বাইরে তাকিয়ে দেখল সে বারবার চেষ্টা করছে সেই গণ্ডির বাইরে বেরিয়ে আসার, কিন্তু এক অদৃশ্য জান্তব শক্তির দ্বারা বারবার সে প্রতিহত হচ্ছে। নিজের বাম হাতের দিকে তাকালো একবার। শ্মশান বুড়ির সাদা কাপড়ের একটা ছোট টুকরো তার হাতের তালুতে বাঁধা আছে। সেখান থেকে রক্ত পড়ে কালচে হয়ে আছে জায়গাটা। শ্মশান বুড়ি বলেছিল, তোর মধ্যে আমি চিত্তগ্নার লক্ষণ পাচ্ছি। কাঁচা হলুদ তোর রক্তই ওকে আটকাতে সাহায্য করবে। দে, রক্ত দে। সেই মিশ্রণ দিয়েই ওই বাড়িতে গণ্ডি করা আছে। ভিতরের মোরগ ডাইনি এবার ক্রোধে উন্মত্ত হয়ে দরজার কাছে এসে চিৎকার করে দুহাত আকাশের দিকে তুলে নৃত্য করতে করতে কি সব ভাষায় যেন মন্ত্র জাতীয় কিছু বলতে লাগলো। আর সাথে সাথে আকাশ থেকে নামতে শুরু করলো এক দু ফোঁটা। তাদের গায়ে সেগুলো পড়তেই তীব্র দহন জ্বালা অনুভূত হতে লাগলো। আকাশ থেকে জল নয়, যেন অ্যাসিড পড়ছে। গাঢ় লাল রঙের একগুচ্ছ তরলের স্রোত বেয়ে নামছে। গ্রামবাসীরা তীব্র দহন যন্ত্রণায় চিৎকার করে উঠল, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তন্ময়ের কিছুই হচ্ছে না। ধীরে ধীরে তন্ময় দরজার কাছে এসে হাঁটু মুড়ে বসে পড়ল। ভিতর থেকে ডাইনি মন দিয়ে প্রত্যক্ষ করে দেখল তার সারা শরীরে একরকম মাটি জাতীয় কিছু লেগে আছে। তাই সেই বেয়ে আসা তরল তার শরীরকে স্পর্শ পর্যন্ত করতে পারছে না। কিন্তু গ্রামবাসীরা ততক্ষণে প্রায় মাটিতে শুয়ে কাতরাতে শুরু করেছে। কিন্তু তখনই হঠাৎ তন্ময় হাত জোর করে বলে উঠল, আমার কথা মন দিয়ে শুনুন কপিলা দেবী, আমরা প্রত্যেক গ্রামবাসী আপনার কাছে ক্ষমা প্রার্থী। এহেন আচরণে মরক ডাইনিও হকচকিয়ে শান্ত হয়ে দাঁড়িয়ে পড়ল। আর শান্ত হওয়াতে আকাশ থেকে ওই লালচে স্রোতের আগমন বন্ধ হয়ে গেল। গ্রামবাসীরা কোনো মতে উঠে বসে তারাও হাঁটু গেড়ে প্রণাম করে বসল। তন্ময় বলতে লাগলো, আমরা জানি আপনার সাথে 25 বছর আগে যে ঘটনা ঘটেছিল সেটার জন্য প্রকৃতপক্ষে দায়ী কে। এই গ্রামে থেকে গোপনে মানুষের শরীরের কঙ্কাল আর স্কেলিটনের শহরে চড়া দামে পাচার করার ব্যবসা করার ঘৃণ্য অপরাধ করতেন রামরতনবাবু এবং চন্দ্রনাথবাবু। টাকার মোহে এতই অন্ধ হয়ে গিয়েছিলেন যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের নিষ্পাপ মুখও তাদের অন্তরের মানবতা জাগাতে পারেনি। আমরা তো নিতান্তই সাধারণ মানুষ, আবেগের বশে কাজ করে ফেলেছি। তাছাড়া আপনাকে না বুঝে এতদিন আপনার সাথে খারাপ আচরণ করে এসেছি, আপনাকে একজন খারাপ প্রাণ হিসেবে গণ্য করে এসেছি। আজ আমরা বুঝতে পারছি আপনারও একটা সন্তান আছে, আপনিও একজন মা। সেই আপনাকেই আমরা এক ঘৃণ্য অপরাধের ভাগিদার করেছি। আমরা ক্ষমা প্রার্থী। তাই আমরা চাই আপনি প্রকৃত দোষীকে শাস্তি দিন। এতগুলো সাধারণ মানুষের প্রাণ নিয়ে আপনি কি খুশি হবেন ভোলানাথ বাবু? ইন্সপেক্টর ভোলানাথ কোমরে দড়ি পরিয়ে একটা বৃদ্ধ লোককে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে টেনে নিয়ে গেল। তিনি কাতর স্বরে একবার গ্রামবাসী একবার ডাইনির দিকে ফিরে জোড়হাত করে কাঁদতে কাঁদতে বললেন, তোমরা তোমরা আমাকে ক্ষমা করে দাও। আমি রানীকে মারতে চাইনি, কিন্তু ওই বদমায়েশ রাম আমাকে বাধ্য করেছিল, আমার মনটা ভেসিয়ে দিয়েছিল। আমি আমি খুবই ভালো লোক, তোমরা তো জানো। কেউ কেউ কিছু বলো। মরক ডাইনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়ে দরজার চৌকাঠে বসে পড়ল। তন্ময় উঠে এসে ধীর পায়ে গণ্ডির সামনে এসে বসল। আপনাকে ভরসা করে আমি গণ্ডির দাগ মুছতে চলেছি, আশা করি আপনি সেটার মান রাখবেন। ডাইনি কিছুই বলল না। তার দু চোখের ঘোলাটে দৃষ্টি এখন বড্ড করুণ দেখাচ্ছে। সেখান দিয়ে অল্প অল্প জল বের হচ্ছে। পা দিয়ে গণ্ডির কিছু অংশ মুছে দিল তন্ময়। তারপর সমগ্র গ্রামবাসীকে পিছিয়ে যেতে বলল। বৃদ্ধ চন্দ্রনাথ বাবু সবার সামনে হাত জোর করে প্রার্থনা করতে থাকলো নিজের প্রাণ ভিক্ষার, কিন্তু কেউ কোনো উচ্চবাচ্চা করল না। ডাইনি ধীরে ধীরে গণ্ডির বাইরে পা রাখল। সাথে সাথে গ্রামবাসীরা নারী পুরুষ নির্বিশেষে একসাথে উলুধ্বনি করে উঠল। ভয় চন্দ্রনাথ বাবুর চোখ বিস্ফারিত হয়ে উঠল। ডাইনি এক পা দুপা করে তার দিকে এগিয়ে আসছে। শেষবারের মতো চন্দ্রনাথ বাবু বলে উঠলেন, তোমরা তোমরা এসব কি বলছো? আমাকে বাঁচিয়ে নাও। আমি তোমাদের বিপদে আপদে কত পাশে থেকেছি।
আমাকে ক্ষমা করো, দয়া করো আমাকে। আর কথা বলতে পারলেন না তিনি। ডাইনি এসে ওনার পিঠের দিক থেকে হাত ঢুকিয়ে সামনের দিকে বের করে নিয়েছে। চোখ দুটো ঠিকরে যেন বেরিয়ে আসতে চাইছে। মুখের ভেতর থেকে কালচে রক্ত উপছে বেরিয়ে আসতে লাগলো। ডাইনি চিৎকার করে ওনার দেহটা মাথার ওপর তুলে নিল। তারপর মাঝখান থেকে একটু একটু করে দুদিকে ছিঁড়তে লাগলো। কালচে রক্ত মাথা বেয়ে মুখ দিয়ে তার শরীর ভিজিয়ে দিতে লাগলো। বেশ কয়েকজন গ্রামের লোক ঘেন্নায় উল্টো দিকে মুখ ঘুরিয়ে হরহর করে বমি করতে লাগলো। শেষ মুহূর্তে এসে তন্ময় তৃপ্ত ভঙ্গিতে হাতের মশালটা ছুঁড়ে ফেলে দিল ডাইনির শরীরের দিকে। এবারেও ডাইনি চিৎকার শুরু করলো, তবে সেই চিৎকার আনন্দের, বিজয়ের এবং প্রতিশোধের। দীর্ঘদিনের চেপে রাখা যন্ত্রণার পর যে মিষ্টি বেদনা অনুভূত হয় তার। এই অগ্নিসমাধি তার এবং তার একমাত্র ছেলে অভিরূপ ওরফে সায়কের মুক্তির উপায়। গ্রামবাসীরা সচক্ষে দেখলো ওই অগ্নি গায়ে নিয়ে এই ডাইনি চন্দ্রনাথ বাবুর দেহটা টুকরো দুটো করে নিয়ে নিজের ঘরের ভেতরে প্রবেশ করে গেল। আর কিছুক্ষণের মধ্যেই দাউ দাউ করে ঘরটা জ্বলে উঠল। আর ভেতর থেকে আসতে লাগলো একজন পুরুষ এবং মহিলার তীব্র গগনভেদী আর্তনাদ। পূব আকাশে ধীরে ধীরে হালকা আলোর রেশ এই কাল রাত্রির অমানিসার অন্ধকার দূর করতে লাগলো। তন্ময় ধীরে ধীরে নিজের দু চোখ বন্ধ করে বিড়বিড় করে উচ্চারণ করল, ওম শান্তি শান্তি শান্তি। ইলেকট্রিক চুল্লির ভেতরে ঢুকে গেল বিশ্বনাথ বাবুর দেহটা। বাইরে এখন পড়ে আছে অভিরূপের নশ্বর দেহটা। মহাশ্মশানের এক প্রান্তে করে রাখা এই ছোট্ট জায়গাটায় মরা পোড়ানোর জায়গা করা আছে। শুধু একটা ছোট ঘর, সেখানে পাশাপাশি দুটো চুল্লি। ভোলানাথবাবু তন্ময়ের কাঁধে হাত রেখে বললেন, এই ঘটনাকে কি বলবো, সত্যি আমার বলার কোনো ভাষা নেই। একজন গণ্যমান্য ব্যক্তি গ্রামের ভেতরে এই কাজ করতেন, সত্যি আমার জানা ছিল না। কি করে বুঝবেন? সারাদিন তো ওই একটা ঘেমো অফিসে বসে থাকেন, একটু বাইরে বেরোবেন, অনেক খোঁজ খবর পাবেন। হ্যাঁ, তা যা বলেছেন, এবার থেকে তাই করতে হবে দেখছি। বলছি, উনি তো পাচার একলা করতেন না, গ্রামের কেউ বা কারা নিশ্চয়ই এই কাজে সাহায্য করতেন ওনাকে। লাশ কাটা, চামড়া উপড়ানো, কঙ্কাল বের করে আনা, এসব তো একজনের কাজ নয়। খোঁজ দিন কে কে কাজ করতো ওদের হয়ে, তাদের সব কটাকে গারদে ভরুন। এটা আমি আগেই ভেবে রেখেছি। ইতিমধ্যে দ্বিতীয় চুল্লিতে ধীরে ধীরে ঢুকে গেল অভিরূপের দেহটা। হাঁটতে হাঁটতে শ্মশানের বাইরে বেরিয়ে এলো দুজন। তন্ময় বারবার এদিক ওদিক দেখছিল যদি তাকে একবারও দেখতে পাওয়া যায়, কিন্তু না, কোথাও নেই। ভোলানাথ বাবু বললেন, কাউকে কি খুঁজছেন? হ্যাঁ, একটা পাগলি বুড়ি থাকতো না এখানে? পাগলি বুড়ি? কি জানি, আমি তো কোনোদিন দেখিনি। আচ্ছা, আপনি কি এখন শহরে ফিরবেন? হ্যাঁ, আর নয়তো কোথায় যাব। ঠিক আছে, সাবধানে যাবেন, আর মাঝে মাঝে ইচ্ছা হলে খবর নিতে আসবেন, আমাদেরও ভালো লাগবে। আর কোনো উত্তর না দিয়ে একটা ম্লান হাসি হেসে তন্ময় এগিয়ে যেতে লাগলো স্টেশনের দিকে। পকেট থেকে একটা সিগারেট বার করে সেটা ধরালেন তিনি। দিনের আলোতে ভোলানাথবাবু দেখলেন বাতাসের মধ্যে দিয়ে অল্প অল্প করে মিলিয়ে যাচ্ছে তন্ময় দেহটা। সূর্যের আলোটা এতক্ষণে চড়া হয়ে মাঝ আকাশে পাড়ি দিচ্ছে। শুনছিলে অর্ণব ঘোষের কলমে ডাইনি। আজকের গল্প কেমন লাগলো, আমাদের পরিবেশনা কেমন লাগলো, সমস্তটা জানিও কমেন্ট বক্সে। তোমাদের এই কমেন্টগুলোর জন্যই আমরা অপেক্ষা করি, উন্মুখ হয়ে বসে থাকি। এইগুলোই আমাদের পরবর্তী গল্প তৈরি করতে সাহায্য করে। সুতরাং কমেন্ট করো, জানাও আমাদের গল্পটা তোমাদের কেমন লাগলো। 10-এর মধ্যে কত দিতে চাও আজকের গল্পটিকে তা জানাও কমেন্ট বক্সে, এবং কেন দিতে চাও সেটাও জানিও। তাহলে আজকের মতো আসি, দেখা হবে অন্য কোনো গল্পে। ততক্ষণের জন্য গুড বাই।